ভোট বা রাজনৈতিক বিষয় নিয়ে মতামত দিতে পারে না সেনাবাহিনী, বললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা। রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ পুনর্বাসন ইস্যুতে হাসনাতের ফেসবুক পোস্ট ঘিরে নানান গুঞ্জন। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে তথ্য জানালেন আসিফ মাহমুদ। আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ। পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করা যাবে না, বললেন তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে গৌণ বিষয়কে মুখ্য বানাতে গিয়ে সংশয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের সক্রিয় সহযোগী হিসাবে আবির্ভূত হয়েছিল। নরসিংদী চরাঞ্চলে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে নিহত 2, আহত অন্তত 10। এলাকায় উত্তেজনা। শামসুবারে সেই সন্ত্রাসী বাহিনী দিয়ে আমরা আক্রমণ করে আমরা 2টা লোকরে মাইরা ফেলা। এলাকার ভিতরে যে হামলা দিছে বলতে আমার 2টা একটা বাতিজা আমার আপন ভাই দুটারে জাগাত ফায়ার করে মারা লাইছে। গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত সুমন আগেই পেয়েছিলেন হত্যার হুমকি, দাবি পরিবারের। আধিপত্য নিয়ে দ্বন্দ্ব ছিল প্রতিপক্ষ সেন্টুর সাথে। শত্রু আছে আমাদের এলাকায়, কিছু লোক আছে, জামাল নাম সেন্টু, একটা সন্ত্রাসে ধরাই দিছে। উনি এবার এই 7 দিন আগে দাবি নিয়ে এবার হয়েছে, তো এই শত্রুতা করি যে শালা তুই আমার দ্বারাই দিয়ে খাড়া তোরে মারিয়ে লাই দি। নকল ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রে 4 সদস্য গ্রেপ্তার। $1 বিলিয়ন প্রলোভনের ফাঁদ পেতে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে: বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের ঘটনায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ। মধ্যরাত নাগাদ বাতিল হতে পারে অন্তত 1300-র বেশি ফ্লাইট। নির্বাচন বা রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানান তিনি। জুলাই গণহত্যায় দলটির বিচার চলাকালে এই নিবন্ধন বাতিলের দাবি জানান নাহিদ ইসলাম। এ সময় হাসনাত আব্দুল্লাহ জানান, সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ বলে মনে করেন তারা। এ সময় আক্তার হোসেন আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী নিয়ে নানান পোস্ট দিতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন সমন্বয়কদের। এরই প্রেক্ষিতে রাতে জাতীয় নাগরিক পার্টির অফিসে চলমান রাজনীতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ে এই জরুরি সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন বা রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই। একই সাথে জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচারের কার্যপরিধি দৃশ্যমান ও বিচার চলাকালে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। জামায়াত ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ৭১-এর গণহত্যার বিচার নিয়ে প্রশ্ন ছিল, তাই জুলাই অভ্যুত্থানের বিচার নিশ্চিত করতে হবে। আমরা ৭১-এর গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই, সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলো। সেটি যাতে আর পুনরাবৃত্তি না হয়, এই কারণেই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই। তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের বিচার
এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান, অভ্যুত্থানে 7 মাস পর দেশি বিদেশি অনেকে আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে কথা বলছে। তিনি আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার নানা ধরনের ষড়যন্ত্রের কথা আমরা বিভিন্ন সময় শুনে থাকি। বিদেশি শক্তিগুলো অনেক সময় আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে সম্মতি উৎপাদনের চেষ্টা করে থাকে। আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাজনীতি শুধুমাত্র রাজনীতিবিদদের হাতে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা। রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সেই জায়গায় আমরা সন্দিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। আওয়ামী লীগকে প্রথমে তাদের দোষ স্বীকার করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে, তারপরে কিছু হলে হতেও পারে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই বিতর্কে টালমাটাল পুরো রাজনৈতিক অঙ্গন। যা শুরু জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট থেকে। বৃহস্পতিবার রাতে দেয়া সেই পোস্টে হাসনাত লেখেন, আওয়ামী লীগ পুনর্বাসনের সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। হাসনাতের পর ফেসবুকে সরব হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও। ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করতে সেনাপ্রধানের ঘোর আপত্তি ছিল বলে জানান তিনি। এক ভিডিওতে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে নির্বাচন এবং উপদেষ্টা পরিষদ গঠনের ঘটনাপ্রবাহ তুলে ধরেন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহর এই ফেসবুক পোস্ট ঘিরে দিনভর আলোচনা, যেখানে এনসিপির এই নেতা দাবি করেন গত 11 মার্চ দুপুর 2:30টার দিকে তিনি সহ আরও 2 জনের কাছে সেনানিবাস থেকে একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়। আসন সমঝোতার বিনিময়ে প্রস্তাব মেনে নিতে বলা হয়। তবে হাসনাত বলেন, আওয়ামী লীগকে ফেরাতে হলে লাশের উপর দিয়ে ফেরাতে হবে। সামাজিক মাধ্যমে দিনভর এ বিষয়ে আলোচনার পর সরব হলেন 24-এর আন্দোলনের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফেসবুকে পোস্ট করা 17 মিনিটের ভিডিওতে তিনি বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের পতন না হলে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল তাদের। ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে 5 তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে। আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। এবং নাহিদ ভাই ভিডিওবার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। অন্তর্বর্তী সরকারের গঠন নিয়ে সে সময়কার নানা ঘটনা প্রবাহ তুলে ধরেছেন আসিফ। বলেন, সব পক্ষের সাথে আলাপ করেই ঠিক করা হয় উপদেষ্টাদের নাম। তবে বাদ দেওয়া হয়েছিল বিএনপি ও সেনাবাহিনী থেকে প্রস্তাব করা বেশিরভাগ ব্যক্তিকে। আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয়, কিন্তু আমরা একটু প্রায় 5-6টা নাম আমরা একটু ঘেটে দেখলাম যে এই লোকগুলো ওইভাবে সর্বজন গ্রহণযোগ্য না। এবং আরেকটা সমস্যা হচ্ছে তাদের অনেকেরই হয় না যে সফট আওয়ামী লীগ অ্যান্ড আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিত নামগুলো আমরা কেটে দেই এবং সেখানে আর্মি কিছুটা নাকশ হয়। আসিফ মাহমুদ আরও বলেন, ছাত্রদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করা হলে তাতে আপত্তি তোলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনারে শপথ নেয়ার হুমকি দিলে ওই প্রস্তাব মেনে নেন সেনাপ্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে হতে পারে, একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? তো আমরা যখন এগুলো ডিবাঙ্ক করতেছিলাম কথাগুলোকে যে এগুলো তো আওয়ামী লীগের সময়ের পলিটিক্যালি মোটিভেটেড মামলা, এই মামলা তো দেখা গেছে
সবার নামে পাওয়া যাবে, আমাদের নামে আছে। আওয়ামী লীগ এমন কিছু না যেটা নিয়ে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত। আওয়ামী লীগকে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি, এখানে আমরা বসছি। আওয়ামী লীগ কি চাইলেও না চলে এটা এখন আর ম্যাটার করে না। অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়ে 5 আগস্ট রাতেই বিস্তারিত আলাপ হয়েছিল বলে জানান আসিফ মাহমুদ। 1/11 মতো ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সতর্ক করেছিলেন ডক্টর ইউনূস। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। দুপুরে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, রিফাইন্ড বা অন্য যে কোনো নামেই হোক বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও জানায় সংগঠনগুলো। বৃহস্পতিবার রাতে 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনীতিতে তোলপাড় শুরু হয়। এমন ফেসবুক স্ট্যাটাসের পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ হয়। আবারও সামনে আসে ছাত্র জনতা হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যু। শুক্রবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ ও মিরপুর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন। জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মধুর ক্যান্টিন হয়ে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশে যুক্ত হয় তারা। বিক্ষোভকারীরা বলেন, যাদের হাতে হাজারো ছাত্র জনতার রক্ত লেগে আছে, এদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। কেউ যদি তাদের পুনর্বাসনের চেষ্টা করে, পরিণতিও ভয়াবহ হবে। আমাদের গায়ে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করে একই জায়গা থেকে বিক্ষোভ শুরু করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। মিছিলটি শাহবাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়। তাদের অভিযোগ, দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা হচ্ছে। এখন যারা আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন দেখছে, তারা এই রক্তগুলো দেখে নাই, তারা এই দুঃস্বপ্ন দুঃস্মৃতি ভুলে যাচ্ছে। আমরা বলি নাই, আমরা রাজপথে আছি। আগস্ট মাসে আমরা যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় ছিলাম, এখন আমরা সেভাবেই আছি। যতদিন পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে, আমরা ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে দেব না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগ নামে এবং নৌকা প্রতীকে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। রিফর্মড আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কোনো আওয়ামী লীগ হয় না। এদেশে আর কখনো ভারতের দাবিদারি চলবে না বলেও হুঁশিয়ারি করেন ছাত্রনেতারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে ফেলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা মানে পতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়। তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। বিকেলে ইফতার আয়োজনে বিএনপির মহাসচিব আরও বলেন, অলিক ধারণা কিংবা আবেগের বশে সমস্যার সমাধান করা যাবে না। প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচন দেয়াই বুদ্ধিমানের কাজ বলেও মনে করেন তিনি। বিকেলে ইস্কাটনে লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে ইফতার আয়োজন করে বিএনপি। যোগ দেন শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক সহ ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরাও। এই মুহূর্তে যদি বিজনেস কমিউনিটিকে নিয়ে একটি সুন্দর একটি মিটিং আয়োজন করা যায়, আমার মনে হয় বিজনেস কমিটি আশ্বস্ত হবে। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, রাষ্ট্র উন্নয়নে পেশাজীবীদের দক্ষতা কাজে লাগাতেই বিএনপি তার সংস্কার ভাবনায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে। সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের সক্রিয় সহযোগী হিসাবে আবির্ভূত হয়েছিল। সরকার ও রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে বিশিষ্ট জন এবং পেশাজীবীদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য বিএনপি সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ফেলা হয়েছে। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায়
সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। পতিত স্বৈরাচারের দোসরদের হাতে এখনো রাষ্ট্র থেকে লুণ্ঠন করা, জনগণের পকেট থেকে লুণ্ঠন করা হাজারো হাজার কোটি টাকা রয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাস্তবতার ভিত্তিতেই এগিয়ে যেতে হবে, কোনো ইউটোপিয়ান চিন্তা করে সংকটের সমাধান করা যাবে না। সংস্কার দরকার নির্বাচনের জন্য, সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে এখন সবচেয়ে বড় উইজডমের কাজ। অনেক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। নতুন গণতান্ত্রিক সংসদের প্রত্যাশায় জনগণ অপেক্ষা করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব এই সময়ে সকলকে দায়িত্বশীল এবং সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানান। এমন কোনো পদক্ষেপ না নেই যে পদক্ষেপ আমাদেরকে কোনো ভুল পথে এগিয়ে নিয়ে যেতে পারে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ এবং বিএনপির সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। টেটা বিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 10 জন। নিহত 2 জনই সৌদি প্রবাসী এবং আওয়ামী লীগের সমর্থক। পুলিশ বলছে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। তখনও ভোরের আলো ফোটেনি পুরোপুরি। তার আগেই রণক্ষেত্র রায়পুরার মোহিনীপুর গ্রাম। সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ ও বিএনপি। কারো হাতে টেটা বললম দা, কেউ বা বন্দুক নিয়ে জড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে। কয়েক ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটে প্রাণহানি, আহত হয় অন্তত 10 জন। স্থানীয়রা জানায়, গণ অভ্যুত্থানের পর রায়পুরা থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। মাস 6 আগে সেসব অস্ত্র পুলিশে ধরিয়ে দেয় চাঁদপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল সালামের সমর্থকরা। এ নিয়ে একই ওয়ার্ডের বিএনপির সভাপতি শামসু মিয়ার সাথে বিরোধ চলছিল। তারই জেরে বাধে সংঘর্ষ। 8 মাস ধরে আজকে গ্রাম ছাড়া। আমরা আমাদের গ্রামে শান্তিপূর্ণভাবে ঘুরতে গেছিলাম সকালবেলা। তার শামসু মেম্বারে সেই সন্ত্রাসী বাহিনী দিয়ে আমরা আক্রমণ করে আমরা 2টা লোকরে মাইরা ফেলা। 2টা ছেলে পালা দিছে আমাদেরকে মারার জন্য। তখন আমি ওই 2টা ছেলের কায়দা কৌশলে আটকাই লাইছি। আটকাইয়া মাইর ধরে করছি না, ওদের বান্ধা থুয়া দিছি বোধহয় সৈন্যাসীরা এর সন্ত্রাস বাহিনী যত লোক আছে সব লইয়া এলাকার ভিতরে যায় হামলা দিছে। মোহিনীপুর এলাকাটি দুর্গম চরাঞ্চল। ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সালাম গ্রুপ এবং শামসু মেম্বারের 2টা গ্রুপ আছে। 2 গ্রুপের মাঝে সকালের দিক দিয়ে সংঘর্ষ হয়েছে। এখন আমরা এলাকাতে আছি, ঘটনাস্থলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহত 2 জনই আওয়ামী লীগের সালাম পক্ষের অনুসারী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অন্যদিকে চট্টগ্রামে ঈদের শুভেচ্ছা বিনিময়ের ব্যানারের জায়গা দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 3 জন। রাত 8টার দিকে খুলশী কুসুমবাগ আবাসিক এলাকায় এই সংঘর্ষ হয়। আহতরা হলেন স্থানীয় যুব দলের জিহাদুর রহমান জিহাদ এবং স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ কামাল। তারা 14 নম্বর লালখান বাজার ওয়ার্ল্ড বিএনপির সভাপতি শাহ আলমের অনুসারী। স্থানীয়রা জানান, মীর হেলালের অনুসারী শরীফ, জাহাঙ্গীর এবং সোহাগের নেতৃত্বে 15-20 জন অস্ত্র শস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করে। এ সময় জিহাদকে মারধর এবং গুলি করা হয়। পরে স্থানীয়দের ধাওয়ায় তারা পালিয়ে যায়। গোলাগুলির সময় মীর হেলালের অনুসারী রমিজ আহত হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। শাহ আলমের অনুসারীদের দাবি, জিইসি মোড়ে ব্যানার লাগানো নিয়ে একজনকে মারধর করে, আর এ নিয়েই গোলাগুলির ঘটনা ঘটে। এছাড়া এলাকায় আধিপত্য এবং চাঁদাবাজির অভিযোগও করেন তারা। শরীফ সাহেব তহিন এবং ওই এইচটি সোহাগ নামে সোহাগ ওরফে এইচটি সোহাগ, সে প্রকাশ্যে কিছুক্ষণ আগে সেখানে আমাদের 2টা দলীয় ভাইকে সে গুলি করে গেছেন। এরকম 3-4 জনের সাথে মেডিকেল লয়ে যেতেছে। তো আমরা বলছি যে কিরে বেড়া, আজকে রোজা রমজানের দিন তোরা ওখানে তো গুরু কি রেজমের দুনিয়া সুরে টুরলে কি একটা কাজ কারবার। শরীফ সোহাগ
জাহাঙ্গীর ছাত্রদলের গুন্ডা। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে সঠিক সময়ে নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। নফেল সোসাইটি আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে কথা বলেন তিনি। নির্বাচনের আগে হত্যাকারীদের বিচার এবং সংস্কার দৃশ্যমান হবে বলেও জানান উপদেষ্টা। ৭২ ও ৭৫ সালে দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে এবং সেখান থেকে তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ করেন মাহফুজ আলম। অভ্যুত্থানের অন্তঃকন্দলে ব্যস্ত না থেকে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করে এবং রাষ্ট্রের যে অর্গানগুলো আছে তারা যদি দায়িত্বশীল আচরণ করে, সহযোগিতামূলক আচরণ করে এবং স্যাবোটেজ বন্ধ করে, আমরা আশা করি সঠিক সময়ে নির্বাচন সংগঠিত হবে। শেখ হাসিনার মতো করেই এখনকার নব্য ফ্যাসিবাদীরা জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করছে, এমন অভিযোগ করেছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। সন্ধ্যায় রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। জিএম কাদের দাবি করেন ফ্যাসিবাদী শেখ হাসিনা তাকে সহ জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করেছিল, এতে মুখ বন্ধ রাখতে বাধ্য হন তিনি। একইভাবে জাতীয় পার্টিকে ঘিরে দুর্নীতির ভুয়া তথ্য আবিষ্কার করছে এখনকার নব্য ফ্যাসিবাদরা। পুলিশ নষ্ট হয়ে গিয়েছে বলে উল্লেখ করে জিএম কাদের দাবি করেন এখন সেনাবাহিনীকে নষ্ট করার চেষ্টা চলছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষেও মত তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আমার মুখটা বন্ধ করার জন্য যেটা শেখ হাসিনা যেটা করেছে ফেসিবাদ, সেই নব্য ফেসিবাদ এখন শুরু করেছে। শেখ হাসিনা যেটা করে আমাদেরকে ঠকানোর চেষ্টা করেছে, ধমক দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে, এখন ওনারা আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছে। ঈদের কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক। বৃহত্তম এই শপিং মল ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী তাজনুর ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। তাজনুর, বেশ রাত হয়েছে, 10টার বেশি বাজে। ফিউচার পার্কে ক্রেতার সমাগম কেমন দেখছেন? ক্রেতারা আসলে কোন বিষয়গুলো কেনাকাটায় প্রাধান্য দিচ্ছেন? তুমি আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলি, এখনও প্রচুর মানুষ, যদিও রাত 10টা বাজে, তবে ফিউচার পার্কের এখন এই সপ্তাহ কিংবা পরবর্তী যে দিনগুলো রয়েছে ঈদ উল ফিতর পর্যন্ত, সেই সময় আসলে ক্রেতা দর্শনার্থী যতক্ষণ থাকবে এই শপিং মলের যতগুলো যেই দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু ততক্ষণ পর্যন্ত খোলা রাখার যেরকম একটা নির্দেশনা সেটি রয়েছে। আপনি ছবি দেখলেই বুঝতে পারবেন যে কত মানুষ এখনও শপিং মলে, বেশ জমজমাট অবস্থা বলা যায়। সবাই তাদের পছন্দের জামা জুতো কিনতে এবং প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলো কিনতে তারা এসেছেন। তবে একটি বিষয় যে এই সময় যারা কেনাকাটা করছেন তারা মূলত পরিবার স্বজন এবং যাদেরকে আসলে তারা উপহার দিতে চান তাদের জন্যই মূলত তারা কিনছেন। কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল, তারা তেমনটি বলছিলেন যেহেতু এখনও ঈদের বেশ কয়েকদিন বাকি, অর্থাৎ এক সপ্তাহেরও বেশি সময় বাকি রয়েছে, এই সময়ের মধ্যে তারা পরিবার এবং স্বজনদের যেই সমস্ত উপহার দিতে চান সেই সমস্ত উপহার সামগ্রী এই মুহূর্তে তারা কেনাকাটা করছেন এবং দিন যত এগিয়ে আসবে, ঈদের দিন যত কাছাকাছি আসবে সেই সময় গিয়ে তখন কিনা তার নিজেদের জন্য সবাই কেনাকাটা করবেন। তবে দ্বিতীয় প্রশ্নের যেটি বলছিলেন যে কী ধরনের বিষয়াদি তারা কিনছেন বা পছন্দ করছেন, সেটি হচ্ছে যমুনা ফিউচার পার্কে তো এক ছাদের নিচে তো সব কিছু একসঙ্গে পাওয়া যায়, সেই অনুযায়ী কিন্তু এই দর্শনার্থী যারা আসছেন, ক্রেতা যারা আসছেন, তারা নিজেদের পছন্দ মতো জিনিসপত্র কিনছেন। কিন্তু তাজনুর, অসংখ্য ধন্যবাদ। সুযোগ পেলে নিশ্চয়ই আপনি নিজেও শপিং করে নেবেন এবং বন্ধু বা কলিগদের জন্য শপিং করতে ভুলবেন না। ঈদ মানেই আনন্দ, আর এমন আনন্দের সাথে যদি যোগ হয় লম্বা ছুটি, তাহলে খুশি হয় বাঁধ ভাঙা। আর এবারের ঈদ উল ফিতরে দেশবাসী উপভোগ করতে পারবে 9 দিনের এক টানা ছুটি। কেউ 2-1 দিন সমন্বয় করে সেটা টানা 12 দিনের ছুটিও করে নিচ্ছেন। ঘুরে বেড়ানোর পাশাপাশি লম্বা ছুটি পরিবারের সাথে উপভোগ করার পরিকল্পনা সবার। ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহা, দুই ঈদেই এতদিন ধরে বাংলাদেশে সরকারি ছুটি ছিল 3 দিন করে। সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সেই ছুটি সর্বোচ্চ হতো 5 দিন। তবে চলতি বছরের হিসেবটা অন্যরকম। ঈদ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে 5 দিনের। সবশেষ 3 এপ্রিলও নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে মার্চের 28 তারিখ থেকে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত মোট 9 দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে বাংলাদেশ। লম্বা ছুটি হওয়াতে অনেকে ভাগে ভাগে যাইতে পারতেছে। তো লম্বা ছুটি পেলাম, ফ্যামিলিকে নিয়ে এনজয় করব। ঈদে টানা ছুটির আগে রয়েছে স্বাধীনতা দিবসের ছুটি, শবে কদরের আগে 1 দিন কর্মদিবস।
অনেকেই সেদিন অর্জিত ছুটি নিয়ে টানা 11 দিন ছুটি উপভোগ করতে পারবেন। পড়াশোনার দিকে বেশি নজর, কারণ এসএসসির মাত্র 10 দিন আগে ঈদটা। ছুটিতে ঘোরাঘুরি করব আপাতত, তারপর আমার এইচএসসি আছে, এজন্য তখন প্রিপারেশন নিব। এই লম্বা ছুটির কারণে এবার ঘরে ফেরা কিংবা বাড়ি থেকে রাজধানীতে আসা দুটোই আরামদায়ক হবে বলে বিশ্বাস নগরবাসীর। 4 থেকে 5 দিন আগে ছুটি, দ্যাটস ওয়াই কিন্তু আমার ওই টাইমটা পুরো ফ্রি হয়ে যাবে ঢাকা। সবাই যেহেতু ফ্যামিলি আমরা সবাই একসাথে হবো, অবশ্যই বেশি খুশি অন্যান্য বারের চেয়ে। তবে এই ছুটিতে ব্যবসায়ীদের মন কিছুটা খারাপ। তাদের শঙ্কা চাঁদ রাতের ব্যবসা থেকে কিছুটা হলেও বঞ্চিত হবেন তারা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নকল ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নগদ অর্থ এবং প্রতারণায় ব্যবহৃত সরঞ্জাম। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় পুলিশ। বিলিয়ন ডলারের প্রলোভনের ফাঁদ পেতে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। আদতে ধাতব মুদ্রা চুম্বকের কিছুটা আকর্ষণ থাকায় টার্গেটের কাছে উপস্থাপন করা হয় ম্যাগনেটিক কয়েন হিসেবে। বলা হয় যুক্তরাষ্ট্র ও জাপানে রয়েছে মুদ্রাটির ব্যাপক চাহিদা। এক একটির মূল্য $20 বিলিয়ন। ভুয়ায় ম্যাগনেটিক কয়েন দেখিয়ে সম্প্রতি মোহাম্মদপুরের এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ 1,20,00,000 টাকা এবং 50 লাখ টাকার চেক হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। ভুক্তভোগীর মামলার পর বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে চক্রটির 4 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় 19 লাখ টাকা, 10টি মোবাইল, 4টি ম্যাগনেটিক কয়েন এবং 50 লাখ টাকার চেক। কেমিস্ট আছে এদের মধ্যে আব্দুল হালিম, উনি হচ্ছে এটির দাম $20 বিলিয়ন বলেন, যেটি আসলে অনেক বেশি। তো এটি এই বাদীর কাছে একটু স্বল্প মূল্যে ওনারা দিতে চান, বাদী তখন এই প্রলোভনে পড়ে যায়। পুলিশ বলছে গ্রেফতারকৃতরা আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য। তাদের প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। আপনার অল্প পরিশ্রমে আপনি অনেক বেশি বেনিফিট পাবেন, তখনই আপনি ভেবেই নেবেন এটা প্রতারণার সাথে জড়িত তারা, এটা প্রতারক চক্রের কাজ। তো এটিতে ফাঁদে অনেক সময় অনেকে অবচেতন মনেই অনেকে পা দিয়ে ফেলে। তো এটি যেন সাধারণ জনগণ না দেয়, এটি আমাদের পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আর কি এটা আহ্বান। গ্রেফতার 4 জনের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এটা মানুষকে কিন্তু হিপনোটাইজ করে ফেলে তাৎক্ষণিক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। হজ ওমরার ক্ষেত্রে বিমানের টিকিটে সিন্ডিকেটর থাকবে না, এমনটা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। চিফ অ্যাডভাইজার মহোদয় আরও অন্য মন্ত্রণালয়ের সহযোগিতা আমরা একটা নীতিমালা করে দিয়েছি। এখন টিকিট বুকিং করতে গেলে পাসপোর্টের নাম্বার দিতে হবে। গ্রুপ টিকিট করে আপনি 30টা 40টা কেটে রাখলেন, তারপর আপনি এগুলোর দাম বাড়াই দিলেন, দ্বিগুণ ত্রিগুণ বেড়ে গেল, এটা হবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে আবারও অভ্যুত্থানের সৃষ্টি হবে। বিচারের আগে আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই, এমনটা জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। ঘোষণা অনুযায়ী জুম্মার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং খেলাফত মজলিস করে বিক্ষোভ মিছিল। সেখানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি গাজায় হামলা হত্যাকাণ্ড বন্ধে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একই সাথে বিশ্ব মুসলিম সংস্থাগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মামুনুল হক। বলেন, বিচারের আগে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নাম নিতে চায় না দেশের মানুষ। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে দেশের জনগণের রক্তের উপর দিয়ে যেতে হবে, এমনটা উল্লেখ করেন তিনি। গাজায় ফের ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অব্যাহত রয়েছে। জুমার নামাজের পর নাটোর, টাঙ্গাইল, যশোর, পাবনা সহ বিভিন্ন স্থানে গাজাবাসীর সমর্থনে রাস্তায় নামে ছাত্র জনতা। বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে তারা। বক্তারা বলেন, চুক্তি ভঙ্গ করে গাজায় হামলা চালিয়ে ইসরায়েল আবারও প্রমাণ করল তারা যুদ্ধাপরাধী। ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা বন্ধে সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। জমি নিয়ে বিরোধ সহ নানা কারণে 3 জেলায় বিএনপির কর্মী সহ 3 জন খুন হয়েছেন, আহত হয়েছেন 2 জন। ঝিনাইদহে গাছের মালিকানা নিয়ে দ্বন্দ্বে সালিশি বৈঠক ডাকা হয়। এতে বাকবিতণ্ডার পর বিএনপি কর্মী জাফর আলীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীদের বিরুদ্ধে। নাটোরের বড়াই গ্রামের নপাড়ায় জমি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের। এরই জেরে সকালে কথা কাটাকাটি হয়, পরে ছুরিকাঘাতে নাজিম নামে একজন নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। পিরোজপুর সদরে সাব্বির নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার হয়েছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত সুমনকে আগেই হত্যার হুমকি দিয়েছিল মহাখালীর টিবি গেট এলাকার সেন্টু গ্রুপ। এই তথ্য জানিয়ে স্বজনরা বলেছেন, এই সেন্টুকে অস্ত্রসহ সুমনই পুলিশে ধরিয়ে দিয়েছিল। পুলিশ ও অন্তকোন্দল থেকে হত্যাকাণ্ড ধরে আসামি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। সুমন সেন্টু এলাকায় আধিপত্য বিস্তারে প্রায়ই নিজেদের মধ্যে মারামারি করত বলে জানান স্থানীয়রা। গুলশানের পুলিশ প্লাজার সামনের সড়ক বৃহস্পতিবার রাতে মহাখালীর টিবি গেট এলাকার ইন্টারনেট ব্যবসায়ী সুমনের সাথে ধস্তাধস্তি হয় কয়েকজনের। এক পর্যায়ে সুমনের মাথা বুকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন। কিন্তু কি নিয়ে এই হত্যাকাণ্ড? সুমনের ছোট ভাই জানিয়েছেন, তার ভাইকে হত্যার হুমকি দিয়েছিল সেন্টু, আফজাল, রুবেল সহ বেশ কয়েকজন। সেন্টু গ্রুপের চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে সুমন বাধা দিতেন, এমন দাবি ভাইয়ের। শত্রু আছে আমাদের এলাকায়, কিছু লোক আছে, জামাল নাম, সেন্টু, আফজাল, বিন্দু, রুবেল, আরও অনেকে আছে ওদের সাথে। এটা হলো মহাখালী টিবি গেট, শ্যামল, মহাখালী টিবি গেট, বক্ষবিধি হসপিটাল। ওরা চাঁদাবাজ ছিনতাই করে, জোরজমস্ত করে মানুষের জায়গা দখল করে নেয়, মানুষের দোকানপাট লুটপাট করে নেয়। সুমনের শ্বশুর জানান, কিছুদিন আগে অস্ত্রসহ সেন্টুকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল সুমন। তার মেয়ে জামাই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলেও জানান তিনি। কিছুদিন আগে একটা কাজ করছে, ওই যে একটা সন্ত্রাসরে ধরাই দিছে অস্ত্রসহ। উনি এবার এই 7 দিন আগে দাবি নিয়ে এবার হয়েছে, তো এই শত্রুতা করিয়ে যে শালা তুই আমার দ্বারাই দিয়ে খাড়া তোরে মারিয়ে লাই দিই। মহাখালী টিবি গেট এলাকায় গিয়ে সুমনের বিষয়ে জানতে চাইলে কেউ ক্যামেরায় কথা বলতে রাজি হননি। সুমনের বন্ধুরাও হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে চান না। তবে জানা যায়, সুমন এলাকার চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িত। পুলিশেরও ধারণা, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। ওকে গ্রেপ্তারও করা হয়েছিল গত 19শে জানুয়ারি। এরপরে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করলে ও কয়েকদিন আগে জামিনে মুক্ত হয়েছে। বাদীর পক্ষ থেকে একটা অভিযোগ আসছে, আমরা সব অ্যাঙ্গেলই আমরা খতিয়ে দেখছি। নিহতের বিরুদ্ধে গুলশান, বনানী সহ কয়েকটি থানায় অন্তত 7টি মামলা আছে বলে জানায় পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক এবার শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো এয়ারপোর্ট। ফলে বিমানবন্দরটির 1300-র বেশি ফ্লাইট বাতিল হওয়ার শঙ্কায়। এতে ব্যাহত হচ্ছে বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচল। মূলত বিমানবন্দরের নিকটবর্তী একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এই উপকেন্দ্র থেকে হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হতো। শুক্রবার ভোরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পাশে বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সময়ের সাথে সাথেই বাড়তে থাকে আগুন। এর জেরে আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়। হিথ্রোর মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরের পাশের বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং নিরাপত্তার জেরে শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দরটি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এর তথ্যমতে একদিনেই বাতিল হতে পারে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরটির 1351টি ফ্লাইট, যার প্রভাব পড়বে গোটা বিশ্বের বিমান চলাচলেই। এরই মধ্যে হিথ্রোমুখী অনেক উড়োজাহাজ গন্তব্য পাল্টে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, এর বিরূপ প্রভাব পড়বে আগামী কয়েকদিনের বিমান চলাচলেও। আশা ছিল কাল বাড়ি পৌঁছাবো, স্ত্রী সন্তানদের কাছে যেতে আরও একদিন অপেক্ষা করতে হচ্ছে। বিকল্প পথে বাড়ি ফেরার চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুর ব্যবস্থা করতে পারিনি। কাজেই আরও একদিন থাকতে হচ্ছে। লন্ডন আমার প্রিয় শহর হলেও আমি বাড়ি ফিরতে চাই। কর্তৃপক্ষ জানায়, এই উপকেন্দ্র থেকেই বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়ে হিথ্রো এয়ারপোর্ট। সাময়িক এই বিড়ম্বনার জন্য ক্ষমা চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের আশপাশে প্রায় 5000 ঘরবাড়ি বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন। 150 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, যদিও এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।